ম্যাডলি এফএম এর গল্প বৈঠকে প্রকাশিত সমস্ত অডিও গল্প লেখকের নিজস্ব সৃষ্টি এবং তাদের মেধা সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে প্রকাশিত যে কোনো গল্প ও গল্পের বিষয়বস্তুর অননুমোদিত অনুলিপি বিতরণ বা বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এই ধরনের কাজের যে কোনো বেআইনি ব্যবহার কপিরাইট আইন লঙ্ঘন করে। যদি আপনি এই গল্পের কোনো অংশ বা বিষয়বস্তুর কোনোটাই অন্য কোথাও ব্যবহার করেন, তাহলে এই শর্তাবলী লঙ্ঘন করার জন্য আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। গল্প বৈঠক। ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। শুক্রবারের গল্প বৈঠকে আজকের সফরে থাকছে গ্রাম বাংলার ভূতের গল্প, সিদ্ধার্থ সিংহের লেখা পাকুড় গাছ। তাহলে চলুন শুরু করা যাক। কিছু বুঝে ওঠার আগেই ফাঁসটা ঝপ করে তার মাথার ওপর দিয়ে গলে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তার গলা। দুহাত দিয়ে টেনে যতই সেটা ছাড়াবার চেষ্টা করতে লাগলো সে, ততই যেন জেঁকে বসতে লাগলো গলায়। দম বন্ধ হয়ে এলো তার, চোখে অন্ধকার দেখতে লাগলো। আর সেই অন্ধকারের মধ্যেই ও শুনতে পেল কে হাসছে। ওই শোচনীয় অবস্থার মধ্যেও ওপরের দিকে তাকাতে গিয়ে দেখে কড়ি বর্গার সিলিংয়ের এদিকে ওদিকে সেদিকে ব্যাঙের মতো ওত পেতে বসে আছে কতকগুলো কদাকার কিম্ভূত চেহারা। ওদের দিকে তাকাতেই ওরা হি হি হে হে হো হো করতে করতে একের পর এক ঝুপ ঝাপ লাফ দিয়ে নেমে এলো ওর পায়ের সামনে। ওরা কাছে আসতেই চারিদিকে ছড়িয়ে পড়ল কি বিভৎস বিচ্ছিরি একটা গন্ধ। শ্বাস নেওয়া যাচ্ছে না। তার অবস্থা দেখে ওরা তখন মহানন্দে নৃত্য করতে লাগলো। ও সে কি অদ্ভুত নাচ তাদের। বাবা বেরোবার আগে থেকেই মুখ গোমড়া করেছিল আকাশ। দুপুর হতে না হতেই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারের মতো আরো অন্ধকার নেমে এলো চারিদিকে। শুরু হলো বড় বড় বৃষ্টির ফোঁটা, সঙ্গে তুমুল এলোপাথাড়ি ঝড়। সব উড়িয়ে নিয়ে যায় আর কি। মরমর করে ভাঙতে লাগলো গাছপালার ডাল, মগডাল। 100, 150, 200 বছরের পুরনো সব বিশাল বিশাল গাছের ঝাঁকড়া মাথাগুলো উথালি পাথালি খেতে লাগলো। কি এক ভয়ঙ্কর আতঙ্কে বাসা ছেড়ে কা কা করতে করতে কাকেরা ডানা ঝাপটাতে লাগলো। হুক্কা হুয়া করে তারস্বরে ডাকতে লাগলো শেয়ালেরা। এই বুঝি রসাতলে গেল পৃথিবী, সব লন্ড ভন্ড হয়ে গেল। ভয়ে আতঙ্কে ঘরের ভিতরে গুটিসুটি মেরে অপেক্ষা করতে লাগলো 4 ভাই বোন, কখন তাদের বাবা আসবে। ওদের বাবা গেছেন হাসপাতালে। কদিন ধরেই ওদের মা খুব ভুগছিলেন। ভেবেছিলেন পীর বাবার জল পড়া কিংবা গ্রামের গুণিন কর্তার তুকতাকেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি। উল্টে আরো বেড়ে গেছে রোগ।
একদম কঙ্কাল সার হয়ে গেছে চেহারা, হয়ে গেছেন ভীষণ খিটখিটেও। ভালো কথা বললেও তিনি টেরা টেরা উত্তর দিচ্ছেন, কাউকেই যেন সহ্য করতে পারছেন না, এমনকি নিজের ছেলে মেয়েকেও না। কি যে হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এভাবে আর ফেলে রাখা ঠিক নয় বুঝতে পেরে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর বাবা শেষ পর্যন্ত ওদের মাকে ভর্তি করে দিয়েছেন সদর হাসপাতালে। সকাল হলেই 4 ছেলে মেয়ের জন্য 2টি চাল ডাল ফুটিয়ে রোজ চলে যান হাসপাতালে। বউ কখন কেমন থাকেন, ডাক্তারবাবুরা কখন কি ওষুধপত্র এনে দিতে বলেন, কিছুই তো বলা যায় না। সন্ধেবেলায় ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে তারপর বাড়ির দিকে পা বাড়ান। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। এখন বুঝতে পারছেন একান্নবর্তী পরিবারে থাকার কত সুবিধে। বাবা গত হওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ বাঁটোয়ারা হয়ে গিয়েছিল জমি জমা, তারপরেই আলাদা হয়েছিল হাঁড়ি। এখন কারোর সঙ্গেই কারো কোনো সদ্ভাব নেই, মুখ দেখা দেখিও নেই বললেই চলে। সবাই সবাইকে মনে করেন শত্রু। শুধু জমি জমাই নয়, বাবা রেখে যাওয়া অন্যান্য জিনিসপত্র সবাই মিলে আলোচনা করে সমান ভাগে ভাগ করে নিলেও প্রত্যেকেই মনে করেন তিনি ঠকেছেন। অন্য ভাই বোনেরা তার থেকে বেশি পেয়েছেন, ফলে কেউই আর কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না। শ্বশুর শাশুড়িও নেই যে মেয়ের অসুখ শুনে ছুটে আসবেন। অগত্যা খবর দেওয়া হয়েছে শ্যালককে, তার নাকি আজই আসার কথা, অথচ আজই সকাল থেকে শুরু হয়েছে ঝড় জল। হঠাৎ হঠাৎ আকাশ বিদীর্ণ করে বাজ পড়ছে, তার মধ্যেই কিসের যেন একটা বিকট শব্দ। ঘরে বসেই 4 ভাই বোন বলা বলি করছে, এই রে, বাড়ির সামনে তাল গাছটা মনে হচ্ছে ভেঙে পড়লো রে। দাঁড়া দেখে আসি। যাস না দাদা, যাস না, এই সময় ব্যাঙ ধরার জন্য সাপ খুব বেরোয়, দরজা খোলা পেলে ভেতরে ঢুকে পড়তে পারে। যা হাওয়া দিচ্ছে, দরজা খুলিস না, বৃষ্টির জল ঢুকে পুরো ঘর ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি থামুক, তারপর দেখিস। কিন্তু কে শোনে কার কথা? গায়ের চাদরটা সরিয়ে দৌড়ে গিয়ে দরজাটা একটু ফাঁক করে উঁকি মারতেই কার্তিক দেখল দরজার সামনে ভিজে চুপচুপে হয়ে দাঁড়িয়ে আছেন তাদের মামা। মামা! সঙ্গে সঙ্গে হাট করে দরজা খুলে দিল কার্তিক। হু হু করে ঢুকতে লাগলো দামাল বাতাস। মামাকে দেখে খাট থেকে হুটোপুটি করে নেমে এলো বাকি ভাই বোনেরাও। প্রায় হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে এলো মামাকে। চলো মামা, ভেতরে চলো। কি কাণ্ড, পুরো ভিজে গেছো। ইস! মামা, এই নাও গামছাটা ধরো, ভালো করে মুছে নাও। মামা, তুমি বরং শুকনো কিছু একটা পরে নাও, বাবার লুঙ্গি বা ফতুয়া কিছু একটা বের করে দিই। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। ওদের মামা মাথাটা ভালো করে মুছে জামা কাপড় বদলে খাটে উঠতেই লক্ষ্মী বলল, মামা তুমি চা খাবে? এর আগে যতবার এসেছেন লক্ষ্মীর মাই চা করে দিয়েছেন, তাই ওদের মামা জিজ্ঞেস করলেন, বাবা তুই চা করতে পারিস? হ্যাঁ, মাকে তো করতে দেখেছি। ওদের বাড়িতে চা খাওয়ার পাট নেই, তবুও ওদের মামা যেহেতু শহরে থাকেন ঘন ঘন চা খাওয়ার বাতিক আছে, তাই শ্যালকের জন্য গতকালই চা পাতা এনে রেখেছেন ওদের বাবা। বের করে রেখেছেন বাটি, চা ছাঁকনি নেই দেখে বের করে দিয়ে গেছেন কাপড়ের এক চিলতে টুকরো, দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে কাপড়ের টুকরো দিয়ে চা ছেঁকতে হয়। আদা দিয়ে কড়া করে বড় 1 কাপ লিকার চা বানিয়ে দিল লক্ষ্মী। সরস্বতী বলল, আরে বাবা, এই দুর্যোগ মাথায় নিয়ে কেউ আসে? কোথাও একটা দাঁড়িয়ে যেতে পারতে তো, বৃষ্টি থামলে না হয় আসতে। না রে,
বাস থেকে নেমে একটা চায়ের দোকানের ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একটাও ভ্যান রিক্সা কিছুই দেখতে পেলাম না। রাস্তাঘাট জনমানব শূন্য। কোনো খরিদ্দার নেই দেখে দোকানদারও ঝাঁপ ফেলার জন্য তোড়জোড় করতে লাগলো। বলল, এই ঝড় বৃষ্টি থামার তো লক্ষণ দেখছি না, তা কোথায় যাবেন আপনি? আমি তোদের বাবার নাম বলতেই সে বলল, ও ওদের বাড়ি? ওকে তো এখন পাবেন না, ওর বউ হাসপাতালে ভর্তি। প্রত্যেক দিন সকালবেলায় বেরিয়ে যায়, আসে সেই রাতে। আজও তো দেখলাম সকালবেলায় বেরিয়ে যেতে। না, এখনো মনে হয় বাড়ি ফেরেনি। ফিরলে তো আমাদের দোকানে একবার উঁকি মেরে যেত। কদিন ধরে যা যাচ্ছে ওর ওপর দিয়ে, বাচ্চাগুলো বাড়িতে বোধহয় একা একাই আছে। এই ঝড়ে যেভাবে গাছপালা পড়ছে, ওদের বাড়ির চারিদিকটা তো আবার সারি সারি গাছ দিয়ে ঘেরা। ওদিকে আবার না কোনো বিপদ আপদ ঘটে। আজকের সফরে শুনছেন গল্প বৈঠকের আজকের গল্প সিদ্ধার্থ সিংহের পাকুড় গাছ। এখনো পর্যন্ত যদি ম্যাডলি FM কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন। কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ম্যাডলি FM অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে চলুন সফরে ফেরা যাক। বিপদের কথা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। বৃষ্টির মধ্যেই বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করেছিলাম। তোদের এদিককার রাস্তাটা তো আবার মাটির, লাইট নেই, অন্ধকার। কতবার পিছলে পড়তে পড়তে নিজেকে যে সামলে নিয়েছি। হাঁটতে হাঁটতে কতবার এই থকথকে কাদার মধ্যে চটি আটকে গেছে। তার মধ্যে এদিকে ওদিকে রাস্তা জুড়ে পড়ে আছে বিশাল এক একটা গাছ। সেসব দেখে শুনে ডালপালা টপকে টপকে পাক্কা 1 ঘন্টা 12 মিনিট হেঁটে তবে তোদের বাড়িতে এসে পৌঁছালাম। ওদের মামা যখনই আসেন 4 ভাই বোনের জন্য হয় ফুড কড়াই, নয় লজেন্স, আর তা না হলে পলি প্যাকে মুড়িয়ে গরম গরম চিনে বাদাম নিয়ে আসেন। কখনো কখনো ভাগ্নিদের জন্য নিয়ে আসেন টিপের পাতা, হেয়ার ব্যান্ড, নেল পালিশ। এই দুর্যোগের দিনে কোথাও কোনো দোকানই খোলা পেলাম না। তোদের জন্য কিছুই আনতে পারলাম না রে। দরকার নেই ওসবের, তুমি এসেছো এই অনেক। মামা, তুমি বরং একটা গল্প বলো। হ্যাঁ মামা, গল্প শুনবো। সেই গল্পটা বলো। না, আজ নতুন নয়। সেই ছোটবেলা থেকেই মামাকে পেলে ওরা আর কিচ্ছু চায় না, গোল করে ঘিরে শুধু গল্প শুনতে চায়। আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু ওরা কোন গল্পটার কথা বলছে বুঝতে না পেরে ওদের মামা নিজে থেকেই বললেন, আজ যা আবহাওয়া, আর তোরা যেভাবে বিছানায় চাদর টাদর মুড়ি দিয়ে জবুথবু হয়ে বসে আছিস, আমার মনে হয় আজকে ভূতের গল্পই ভালো জমবে। কি ভূতের গল্প শুনবি? হ্যাঁ মামা, ঠিক বলেছো। ভূতের গল্পই বলো, ভূতের গল্পই বলো। কথাটা একজন বলল ঠিকই, কিন্তু এই কথাটাই যেন বাকি 3 জনেরই মুখের কথা। ওরা সবাই মামার মুখের দিকে জুলজুল করে তাকিয়ে রইল। মামা বলতে শুরু করলেন, সেদিনও ছিল এইরকমই ভয়াবহ এক ঝড় জলের দুপুর। দুপুর তো নয়, যেন মধ্যরাত, ঘুরঘুরটি অন্ধকার। তার মধ্যে তেমনি পাগল করা ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। থেকে থেকেই দমকা বাতাস এলো পাথারি বইছে। কত গাছ যে রাস্তার ওপরে পড়ে আছে তার হিসেব নেই। গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে অনেক আগেই। একটা বাস কোনো রকমে ভেঙে পড়া গাছের বড় বড় গুঁড়ি বাস কাটিয়ে কাটিয়ে যাচ্ছে। বাসের মধ্যে হাতে গোনা আরো কয়েকজনের মতো চুপচাপ বসে আছে প্রবাল। কি করবে বুঝে উঠতে পারছে না। থেকে থেকেই কড়কড় করে বাজ পড়ার শব্দ কানে তালা লাগিয়ে দিচ্ছে। মনে হচ্ছে পৃথিবী যেন তাল গোল পাকিয়ে যাবে। ঘেমে যাওয়া জানালার কাঁচ হাত দিয়ে মুছে প্রবাল বাইরের দিকে তাকালো। দেখলো কেউ কোথাও নেই, সমস্ত দোকানপাট বন্ধ। জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে গেছে। সে যাচ্ছিল দিদির বাড়ি।
ভাবছিল স্টপেজ এলে এই বৃষ্টির মধ্যে সে নামবে কিনা, নাকি সোজা চলে যাবে বাস স্ট্যান্ডে, ফিরতি বাসে ফিরে যাবে বাড়ি। কিন্তু যে দুর্যোগ শুরু হয়েছে এর মধ্যে আর কোনো বাস ছাড়বে? আর তাকে যদি নির্ধারিত স্টপেজে নামতেই হয়, নেমে সে কী করবে? সঙ্গে ছাতাটাও আনেনি, আশেপাশে তো কোনো ঘরবাড়িও নেই, দুদিকে ফাঁকা জমি, মাঝখানে রাস্তা। এমনি দিনেই কোনো লোকজন থাকে না, আর আজ তো কোনো গাছের তলায় দাঁড়িয়ে কি এই ঝড় জলের হাত থেকে সে রেহাই পাবে? দিদিকে যে একটা ফোন করবে তারও উপায় নেই। বাসে উঠেই মোবাইলে মজার মিম দেখতে দেখতে সব চার্জ ফুরিয়ে গেছে। আর আজ যদি সে না যায় তাহলে দিদি খুব চিন্তা করবে। অগত্যা বাস থেকে নামতেই বিদ্যুৎ চমকালো আকাশে, আর তাতেই সে দেখলো সামনেই একটা বিশাল পোড়ো বাড়ি, ভাঙাচোরা। কত শতাব্দী ধরে বাড়িটা যে এখানে দাঁড়িয়ে আছে কে জানে। বাড়িটা যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। এর আগে সে বহুবার এখানে এসেছে, কিন্তু এই বাড়িটাকে আগে দেখেছে বলে মনে করতে পারল না। তবু অত শত না ভেবে শুধুমাত্র বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্যই সে দৌড়ে ঢুকে পড়ল ওই বাড়িতে। বিদ্যুতের আলোয় সে দেখল আশেপাশের দেওয়ালের ইঁটগুলো যেন তাকে দেখে দাঁত বের করে হাসছে। আকাশ ফাটিয়ে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, তুমুল ঝড়ে ওলটপালট হয়ে যাচ্ছে সব। ও দেখলো সেই দমকা ঝড়ের বারংবার ঝাপটায় যে ফটক দিয়েও ঢুকেছে তার দুদিকের দুটো বিশাল বিশাল গ্রিলের নকশাদার কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অন্ধকারে চোখ সয়ে যাওয়ায় বজ্র বিদ্যুতের এক ঝলক আলোয় প্রবাল স্পষ্ট দেখল কোথা থেকে একটা মোটা লোহার শেকল ময়াল সাপের মতো এঁকে বেঁকে এসে সেই দরজাটাকে এমনভাবে পেঁচিয়ে নিল যেন এক্ষুনি কেউ তালা লাগাবে। সে তখন ঠান্ডায় কাঁপছে, না ঠান্ডায় নয়, ভয়ে। সেই কাঁপুনি আরো বেড়ে গেল যখন সে দেখল ওপরের সিলিং থেকে একটা মোটা দড়ি ঝপ করে পড়ল তার মুখের সামনে। ভয়ে পিছন দিকে ছিটকে যেতেই দেওয়ালে পিঠ ঠেকে গেল তার। আর তখনই মনে হলো যেন কেউ তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফের পাঠিয়ে দিল দড়িটার কাছে। দড়িটাকে ভালো করে দেখতেই প্রবাল বুঝতে পারল এটা এমনি কোনো দড়ি নয়, এটা একটা ফাঁস লাগানো দড়ি। মামা গল্প বলছে, বিছানার চাদর আর পাতলা কাঁথায় মুড়ি দিয়ে জড়সড় হয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই গল্প শুনছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। বেশ কিছুক্ষণ হলো ঝড় জল থেমে গেছে। ওরা খেয়ালই করেনি কখন থেকে তাদের বাবা দরজা ধাক্কাচ্ছেন, ওদের নাম ধরে ডাকছেন। এই কার্তিক, গণেশ, এই লক্ষ্মী, কিরে সরস্বতী, কোথায় তোরা? যাচ্ছি বাবা। এই তোরা বস, আমি খুলছি। দরজা খুলতেই ঘরে ঢুকলেন ওদের বাবা। বললেন, কিরে কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? মামা গল্প বলছিল তো, তাই শুনতে পাইনি। মামা? কোন মামা? কেন, আমাদের কটা মামা? মামাই তো দরজা খুলে দিল, তুমি দেখোনি? তোদের মামা? তোদের মামা তো মারা গেছে। বাস স্ট্যান্ডের কাছে যে পাকুড় গাছটা আছে, যেটাকে সবাই এড়িয়ে চলে, সবাই বলে না প্রতি বছর এরকম দুর্যোগের দিনে যখন কেউ ভুল করেও ওদিকে পা মারায় না, তখন কেউ না কেউ ওই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই গাছে আজ দুপুরে নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে তোদের মামা। আমাকে তো তোদের নকাকা খবর দিল, এসে দেখি সত্যিই তাই, লোকে লোকারণ্য। এই তো একটু আগেই থানা থেকে পুলিশ এসে বডি নামিয়ে নিয়ে গেল। আমি তো এতক্ষণ ওখানেই ছিলাম, না হলে কখন চলে আসতাম। কি বলছে কি, মামা মারা গেছে? তাহলে এতক্ষণ ভূতের গল্প শোনাচ্ছিল কে? বাবা এসেছে দেখে
এই মাত্র যে দরজা খুলতে গেল সে কে? ওরা দরজার দিকে তাকালো, দেখলো দরজাটা হাট করে খোলা। মামা তো দূরের কথা, মামার ছায়াও দেখা গেল না। আজকের সফর এই পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে। তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com এ। তাহলে শুক্রবারের গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি এফএম কে। ভালো থেকো সবাই, আবার বৈঠক বসবে পরের শুক্রবার।